ফোনের ভাইব্রেশন কর্কশ শব্দে প্রেরণার চোখ থেকে ঘুম ঘুম ভাবটা পুরোপুরি উবে যায়। চেয়ারে বসে টেবিলে মাথা ঠেকে ঘুমানোর অভ্যাসটা প্রেরণার খুব বাজে। এতবার এতভাবে চেষ্টা করেও ফেরানো গেল না। কলটা এসেছে তার শাশুড়ির কাছ থেকে। নাম্বারটা দেখে নড়ে চড়ে বসল প্রেরণা। কোনো এক অজানা কারণে বিয়ের পর থেকে শাশুড়িকে সে কারণ রেখে অকারণে ভয় পায়। তার মনে হয় শাশুড়ি তাকে সবসময় ধমকানোর জন্য প্রস্তুত। এখন যেন মনে হচ্ছে এই বুঝি ফোনের মাঝেই ধমকে উঠবে। এসব কেন করো? এটা কেন বোঝো না? তুমি এত বড় মানুষ। প্রেরণা অবশ্যই এসব গায়ে মাখে না কখনো, কারণ সে এই কয়েক মাসে চিনে গেছে শাশুড়িকে। বরং তার মনে হয় ঋতু তাকে না ধমকালে প্রেরণা মোটে ভালো লাগে না। তাদের সম্পর্কে মিষ্টতা কমে যাবে, পানসে হবে। একটা সংক্ষিপ্ত হাই তুলে ব্যস্ত হাতে প্রেরণা কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে আসে তার শাশুড়ি গমগমে স্বর। চিলি ফ্লেক্স কই রেখেছ? পূর্ব পাশে ক্যাবিনেটে মা। তেজপাতার গুঁড়ো আর আদা গুঁড়ো লাল তাকটাতে খুঁজলেই পাবেন। কিছুই খুঁজে পাচ্ছি না। কোনটা যে কোন পাশে সরিয়ে রেখেছ এই কয় মাসে সব একেবারে অগোছালো লাগছে। সকালে একটু বুঝিয়ে যাবে তো আমাকে? হাসি প্রেরণা। আমি তো সকালে রান্নাটা করে রেখে আসতে চাইছিলাম, আপনারা করতে দিলেন না। আচ্ছা, আজ বাড়িতে এসে বুঝিয়ে দেবে সব। হয়েছে অফিস করতে চাইছো, অফিস করো। এই বাড়ির রান্নার লোক বহুত আছে। কর্মজীবী বইয়ের ডানা ছেটে তাকিয়ে দিয়ে সারাক্ষণ রান্না করানোর মতো এতটা দাজল শাশুড়ি বোধ হয় হতে পারবো না। শুধু আমি দেখতে পাচ্ছি পুরো রান্নাঘরটা নিজের কায়দায় সাজিয়ে রেখেছো এই কয়েক মাসে। চিনতেও পারছি না কিছু। প্রেরণা জবাব না দিয়ে হাসে। ওপাশে তার শাশুড়ি বলে যেতে থাকে, দুপুরে ফিরলে ইহানকে সাথে নিয়ে ফিরো। কই কই যায় কে জানে। ঠিকঠাক মতো বাড়িতে শ্বাস ফেলতে পারি না এই সপ্তাহ। আমি বললে তো শোনে না এখন আর। ভাবলাম এখন সময়টা তোমার, রাজত্ব তোমার। তোমার কথা যদি শোনে। শাশুড়ির আদেশে যথা আজ্ঞা বলে কল কেটে প্রেরণা মিটিমিটি হাসে। সত্যি কি 4 মাসে প্রেরণা শুধু ওই রান্নাঘরে সাজবদল করতে সক্ষম হয়েছে? ঋতুর নামে ভদ্রমহিলা ভরসার পাত্রী হতে পারেনি? হয়তো পেরেছে। প্রেরণা তা টের পায় সবটাই। প্রেরণার সামনে টিভিটা মিউট করে রাখা। লোকাল চ্যানেলে তখন ইহানকে টুকটাক দেখানো হচ্ছিল। কালকে জনসভার কিছু কিলি পূর্ণ প্রচার হচ্ছে। প্রেরণার শব্দ কমে শুধু মানুষটা দেখছিল গালে হাত রেখে। এমন করে তার শ্বশুর শাশুড়ও দেখে রোজ। ইয়াসা মির্জার ওপরে গা ছাড়া ভাব দেখালে তিনি ভীষণ পছন্দ করছেন তার ভাইপোর প্রতিটি পদক্ষেপ। ঋতু কল কেটে হাত বাড়িয়ে চিলি ফ্লেক্স কৌটাটা নিয়ে ঘুরতে দেখলো রান্নাঘরের দরজা ওখানটাতে গুটিয়ে দাঁড়িয়ে আছে পৌলমী। মুখটা অন্ধকার তার। এই মেয়েটা যেন বড্ড মায়াবী। সে কখনো তুলনা না করলেও এটা সত্যি, দুই বউয়ের মধ্যে ছোট ছেলের বউটা তার বেশি ভালোবাসার আদরের। বাড়িতে ইরফানের অগোচরে দিনের মধ্যে বারবার এভাবে মেয়েটা হীনমান্যতার সংকীর্ণতা ঘামটি মেরে দাঁড়িয়ে বসে থাকে ঋতুর ভালো লাগে না। বাকিদের মতো মেয়েটা এইটা বাইরের দুনিয়ায় ছিল, অথচ ঋতুর কথাতে সেসব কিছু থেকেই সব সাবলীনভাবে সরিয়ে রেখেছে নিজেকে। ঋতু মাঝে মাঝে অনুশোচনায় ভোগে, তবে পরক্ষণে গা ঝাড়া দেয়। সে যা করছে ঠিক করেছে। মুসলিম তারা, বাড়ির বউ এত গায়িকা হওয়ার কোনো প্রয়োজন নেই। এমনিতে ধর্মকর্মের বালাই নেই বাড়িটার। ঋতু সবাই রাশ টেনে রেখেছে। এই যা কি ব্যাপার, এখানে কি করো? ইরফান কই? ঘরে, ওনার কাছে ছিলাম এতক্ষণ। তো এখানে এভাবে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? পৌলমী হালকা হেসে বলে, আর কি করব মা, আর কি করার আছে আমার? আলো আর পরি ডাইনিংয়ে বসে বিভিন্ন পদে ভর্তা করছিল দুপুরের জন্য। ঋতু হাতে চিলি ফ্লেক্সটা তার বড় জায়ের হাতে দিয়ে পৌলমীকে বলে, করার ইচ্ছে থাকলে অনেক কিছু করা যায়। আমি আমার শাশুড়িকে দেখছিলাম খুঁটে খুঁটে এক একটা কাজ বের করে করতেন। পৌলমী এবারও হালকা হেসে বলল, আমি তো খুঁটতেও পারবো না মা, আমি তো চোখে দেখি না। ঋতু তাকিয়ে থাকলো মেয়েটার দিকে কিছুক্ষণ। শ্বাস ফেলে বলে, বড্ড বেশি কথা বলো। চুল টানতে পারো? পারি। আমি রাগ উঠলে নিজের চুল টানি। আলো পরি হেসে উঠে উচ্চস্বরে পৌলমীর কথাতে। ঋতু ভাবুক ভঙ্গিমায় করে বলে, চলো দোতলায়। তোমার চুল টানা দক্ষতা ঠিক কতটুকু আমাকে দেখাবে। কিন্তু এখন তো রাগ নেই মা। আপনার ছেলেকে বলে রাগ উঠাতে আমার। আজকাল পৌলমী চুপটি করে থাকে না। তার শাশুড়ির কথায় পিঠে সব জবাব দিয়ে দেয়। জবাবগুলো এতটাই সরলতা ভরা থাকে যে ঋতু না হেসেও পারে না। এবারও উচ্চস্বরে হেসে
উঠল, বলো চুল আমার টানবে, মাথা ধরেছে, চলো। পৌনমী বাদ্য বইয়ের মতো তার শাশুড়ি পিছু পিছু দোতলায় উঠে গেল। ওকে একটা সোফাতে বসে ওর কোলে ঘেঁষে মেঝেতে বসে ঋতুর চুল খুলে দেয়। পৌনমী অতি যত্নের সহিত শাশুড়ির চুল টানে। মুখ থমথমে কেন তখন থেকে? ঋতু প্রশ্ন পৌনমী চমকায়। তার শাশুড়ি সবসময় তাকে একটু গভীর করে বুঝে ফেলে। তার মুখটা থমথমে ছিল কারণ একটু আগে ইরফান মির্জার সাথে নীরব ঝগড়া হয়েছে তার। বিষয়টা রিপ্পি। ইরফান আজ বাড়িতে, ওরা পাশাপাশি শুয়েছিল এতক্ষণ। হঠাৎ ইরফানের কাছে তার বন্ধু লিকসনের কল আসে। পৌনমীর পাশে শুয়ে স্পষ্ট শুনেছে লিকসন বলেছে রিপ্পি নাকি বেবি হয়েছে। রিপ্পি হাজব্যান্ড আইডি থেকে পোস্ট করা হয়েছে। সেদিনের পর আবার খটকা লাগে পৌনমীর। আচ্ছা, রিপ্পি যদি ছেলে হয় তবে রিপ্পির হাজব্যান্ড কোথা থেকে এলো? নিশ্চয় এটা মেয়ে। আর মেয়ে হলে এত লুকোচুরি কেন? আর রিপ্পি বেবি হলে ইরফান মির্জার কি? পৌনমী জানতে চাওয়ার পরে এবারও ভুজুং ভাজুং দিয়ে বুঝিয়ে দিয়েছে ইরফান। উচ্চবাচ্য করেনি পৌনমী, শুধু চুপ করে ঘর থেকে বেরিয়ে এসেছে। শাশুড়িকে মিথ্যে কথা বলে, না কিছু হয়নি মা। আচ্ছা, কিছু না হলে নাই, বলে ঋতু টিভির রিমোটটা হাতে তুলে নেয়। টিভি অন করতে গিয়ে আবার থেমে পৌনমী বলে, আচ্ছা একটা গান শোনো। টিভি ঘ্যান ঘ্যান শুনতে মন চায় না। তুমি খালি গলায় একটা গান শোনো দেখি কেমন গুনি। গান গাইতে গাইতে বলার পরে পৌনমী মুখভঙ্গি পুরোটাই পাল্টে গেল। সে খুশি খুশি গলায় বলল, সত্যি গাইব? মিথ্যা গান গাওয়া চায়? কি অদ্ভুত। শাশুড়ির আদেশ, নড়ে চড়ে বসে মেয়েটা। কিছুটা সময় নিয়ে গলা খাকারি দিয়ে গাইতে শুরু করে। ঘর থেকে পৌনমীকে খুঁজতে বেরিয়েছিল ইরফান। বাইরে এসে এমন একটা চমৎকার দৃশ্য দেখে সে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। ওদিকে পৌনমীর গান থামিয়ে দেওয়ার ঋতু বলে, শেষ? আরও গাইব মা? তো আমি কি তোমাকে রিডিং পড়া নিচ্ছি যে 2 লাইন শোনাবে? অদ্ভুত, গাও। পৌনমী হেসে আবার যখন গাইতে যাবে ঠিক তখনই শুনল তার নিজের একান্ত পুরুষটির স্বর। তার হয়ে গিয়ে দিল। ঋতু তাকালো ছেলের দিকে। একে একে যার যার ঘর থেকে উকি ঝুঁকি মারতে শুরু করলো বাকিরা। স্বামী নিয়ে আসা মির্জা কম যায় না। খুব কৌতূহলে দরজা ফাঁক করে দেখলো এক পলক, পরপর দরজা আটকে দিল। এদিকে মুখটা আবার ভার করে বসে রইল পৌনমী। তার ভিতরে যে চাপা রাগটা জমেছিল তা কি এসবে কমবে? মোটেও না। পৌনমীকে ঘোল খাওয়ানো এতটা সহজ হবে না। আজ বাড়িতে সবাই চলে আসবে রাতে। বড় দাদানের জনসভায় 3 দিন বাতিল। এই এক ফাঁকে গাজীপুর একটা ট্রিপ দিতে চাচ্ছে সকলে। সন্ধ্যার মধ্যে ইসি আপু, দুলাভাই, সেহু, উজ্জ্বল ভাই আর ইনি ভাবি আর ভাইয়া ও চলে আসবে। আগামীকাল ভোর ভোর এখান থেকে রওনা দিবে। ভাইকে সামনে বসিয়ে পৌনমী ঠিক জেনে নিতে পারবে রিম্পির ব্যাপারে। আপাতত চুপচাপ থাকাই শ্রেয়। দ্বিতীয় দফা কল বাজতেই প্রেরণা ঘোর কেটে যায়। শ্বশুরবাড়ি আর স্বামীর কল্পরাজ্য থেকে বেরিয়ে এসে একেবারে কলটা রিসিভ করতে ওপাশ থেকে কেউ বলে, ম্যাম, ডিলটা নিয়ে কিছু জানালেন না তো আমাদের। আমি কি আগাবো? হাঁপ ছাড়ল প্রেরণা। সে ভুলে গিয়েছে সে ব্যাপারটা নিয়ে। 2 দিন আগে চৌধুরীর ছোট ভাই প্রেরণা ক্যাটারিং সার্ভিসে অফিসে কল করে একটা অর্ডার দিতে চেয়েছিল মোটা অঙ্কের। তখন প্রায় শুধুমাত্র ভেবে জানাবে বলে কলটা কেটেছিল। আজ অবধি এই নিয়ে সে ভাবার ফুসটুকু পায়নি। এমনকি টানা 4 মাস পর আজ প্রথমেই অফিসের চেয়ারে সে বসল। খুব অলসতা ঢুকেছে তার মধ্যে। ফোনের ওপাশে অপেক্ষারত লোকটাকে প্রেরণা আর বেশি অপেক্ষা না করিয়ে বলে, দুঃখিত, আসলে এ ব্যাপারে আমি আমার হাজব্যান্ডের সাথে আলাপ না করে কিছু বলতে পারছি না। আমি সন্ধ্যা নাগাদ আপনাকে জানাবো সুমন। ততক্ষণে আমার হাজব্যান্ডের সাথে আলাপ করে দেখি। কল কেটে প্রেরণা তাড়াহুড়া ভঙ্গিতে কল করে বসে ইহানকে। যখন ওপাশ থেকে কলটা রিসিভ হয় প্রেরণা হরবড় করে বলতে থাকে, আপনি কোথায়? বাড়িতে ফিরবেন না? আজ কোথাও গিয়েছেন সবাই? বাড়িতে ফিরব। গমগমে স্বরটা কেমন আরও খানিকটা অদ্ভুত শোনালো, যেন দেয়ালে বাড়ি খেয়ে প্রতিধ্বনিত হচ্ছে। কি ব্যাপার, আপনি কোথায় বলুন তো? আপনার স্বরটা কেমন যেন শোনাচ্ছে। আপনি কোথায়? কোন রুমের ভিতর? ইহান হেসে বলে, আছি এক জায়গায়। আপনি বলুন, আমার ফেরা নিয়ে এত কৌতূহল? মা বললেন আপনি নাকি এখন শুধু আমার কথাই শুনবেন, তাই আপনাকে ধরে পেতে বাড়িতে নিয়ে যেতে বললেন।
এবারও মৃদু হাসি হেসে ইহান বলল, তারপর কি? আচ্ছা শুনুন না, সেই দিন বলেছিলাম না চৌধুরীর ছোট ভাই অর্ডার দিয়েছে, তো ওটা কি আমি হ্যাঁ করে দেব? কেন নয়? আপনার ক্লায়েন্টের টাকা তো মোটা অঙ্কের। আমতা আমতা করছিল প্রেরণা। ইহান একটু থেমে বলল, কি অসুবিধা হচ্ছে? না মানে আপনার অপোজিশনের রিলেটিভ, উনি হয়তো জানে না আমি আপনার বউ, জানলে এমন করতো না। ইহান হাসে আবার, বলে হয়তো, তবে কিছু ভাববেন না, কাজটা নিতে মন চাইলে অবশ্যই নেবেন। যদি কোনো ঝামেলা হয় সেক্ষেত্রে আমি আছি। প্রেরণা এবার ফোন কানে চেপে রেখে উঠে দাঁড়ায়। তার তখন থেকে মনে হচ্ছিল কিছু একটা অস্বাভাবিক। তার ফোনে সমস্যা, নয়তো এভাবে শোনাচ্ছে কেন স্বর? নিজের কেবিন খুলেই সামনে যায় প্রেরণা। হয়তো নেটওয়ার্ক ভালো পাচ্ছে না তাই ভেবে গিয়ে এবার সে থমকায়। তার অফিসের ড্রয়িং রুমে জানালায় ঘেঁষে কানে ফোন চেপে দাঁড়িয়ে থাকা বলিষ্ঠ লোকটার দিকে চেয়ে ঘেমে নিয়ে একাকার সে। প্রেরণা অস্বস্তি টের পেয়ে ইহান ঘুরলেই হাসি মুখে কানে তখনও ফোনটা চেপে ধরে রাখা। প্রেরণা অবাক চোখে দৃষ্টি রেখে নিকেট ভারী স্বরে সমস্ত আবেদন ঢেলে বলে, সেক্ষেত্রে আমি আছি। আপনি নির্দ্বিধায় নির্ভয়ে হাঁটতে থাকেন যেখানে খুশি, পথে কাঁটা সরানোর জন্য আমি আছি। প্রেরণা ঠায় দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে কান থেকে নামিয়ে নিল ফোনটা। শ্বাস ফেল ধীরে ধীরে। দীর্ঘ থেকে সুদীর্ঘ সময় মুগ্ধ নয়নে ঘামাক্ত মানুষটাকে শুধু দেখেই চলেছে। তারপর যখন ইহান নিজের কান থেকে ফোনটা নামালো, প্রেরণা নড়েচড়ে উঠে বলল, আপনি এখানে দাঁড়িয়ে কথা বলছেন? ইহান 3 কদম এগিয়ে প্রেরণার মুখোমুখি দাঁড়িয়ে বলল, না, এইখানে দাঁড়িয়ে কথা বলছি। এসে ডাকলেন না কেন? ফোনে আপনার ভয়েসের দারুণ লাগছিল। আমি আপনার ঘুম ঘুম ভয়েসটার ওপর এক প্রকার আপসেট। প্রেরণা লজ্জা পেয়ে আশেপাশে তাকায়। স্টাফরা আপাতত কেউ অফিসের ভিতরে নেই। এই সুযোগে প্রেরণা শাড়ির আঁচল দিয়ে ইহানের কপালের ঘাম মুছে দেয় পরম যত্নে। সুযোগে ইহান বইয়ের সেবা সবটুকু নেয়, মাথা ঝুঁকিয়ে আরক্ত মুখটার দিকে তাকিয়ে থেকে নির্লজ্জর মতো। এলেন কেন? আরও বেশি কিছুদিন বিশ্রাম নিতেন। আমি তো দেখেই যাচ্ছি রোজ একবার করে। ওর গলায় কাজটাও মুছিয়ে দিয়ে প্রেরণা বলে, আপনার চাপ বেড়ে গিয়েছে। তাছাড়া আমি অলস হয়ে গিয়েছি, আমি মোটা হয়ে যাচ্ছি। এক পর্যায়ে প্রেরণা নিজেকে ঘুরিয়ে ফিরে দেখল সে সত্যি মোটা হয়েছে। ইহান নিশ্চুপ হেসে ওকে ঘুরিয়ে ডান হাতে কোমরটা পেঁচিয়ে ধরে। কপাল কুঁচকে ফেলে প্রেরণা। এটা কি? মাপ নিচ্ছি কতটুকু মোটা হয়েছেন। এটা অফিস ইহান, তবে বাড়িতে চলুন, ভালো করে মাপ দিয়ে আপনাকে জানাবো। গম্ভীর স্বরে এমনতর কথা শুনতে ভীষণ অদ্ভুত লাগে। প্রেরণার কান দুটো গরম হয়ে উঠল লাজে। ঘুরে সে টেবিলের ওপর থেকে নতুন অর্ডার করা ওয়ালমেটগুলো তুলে নিতে নিতে বলে, এগুলো সাজিয়ে রেখে বেরোবো। আচ্ছা, আপনি সিকিউরিটি ছাড়া এসেছেন নাকি? খবরদার, চলবেন না এভাবে খোলামেলা। দেওয়ালে সেটে দিতে চাইল ওয়ালমেটগুলো, তবে পেরেকগুলো কিছুটা উঁচু হওয়াতে বেগ পেতে হয় প্রেরণার। ইহান এসে ওকে উঁচু করে তুলে ধরে। আকস্মাৎ এই কাণ্ড প্রেরণা চমকালো। ধীরে ধীরে সয়ে নেয় নিজেকে। মুখ ঘুরিয়ে দেখে ইহানকে, যার গম্ভীর মুখটাতেও লেপ্টে আছে অমায়িক হাসি। ভারী স্বর খাটো করে ধীরে ধীরে বলে, নিন, এবার করুন, আমি আছি। শুদ্ধ বেশ খানিকক্ষণ ধরে কপাল কুঁচকে ভাবুক ভঙ্গিতে তার সম্মুখে বিজনেস ম্যাগাজিন বইটা হাতে নিয়ে গভীর মনোযোগে পড়তে থাকে। ইলহাম মির্জার দিকে তাকিয়ে আছে। খুব স্বাভাবিকভাবে ইলহাম মির্জাকে সে কিঞ্চিত ভয় পায়। সে বাকি 2 দাদুর মতো তার মেজ দাদুর সাথে মিশতে পারে না। তার কারণে ইলহাম মির্জা নিজের বাচ্চাদের নিয়ে হই হই করার মানুষ নয়। এই যে এখন ইলহাম মির্জার ঠিক পায়ের কাছে শুদ্ধর বলটা এসে পড়ে আছে। শুদ্ধ চাইতেও কেমন দ্বিধা বোধ করে। তা চুপ করে আছে। ঋতু বিষয়টি খেয়াল করেছে তখন থেকে। স্বামীকে নিচু স্বরে বলে, শুদ্ধর বলটা এগিয়ে দিন।
ইলহাম ম্যাগাজিন থেকে মনোযোগ সরিয়ে ঋতুর কথাটা শোনা মাত্রই তাই করলো। পরপর ঋতু গিয়ে বসলো ইলহাম মির্জার পাশে। স্বর খাটো রেখে বলল, কখনো তো কাছে ডেকে আদর টাদর করে দিতে পারেন। ইলহাম সরাসরি অবাক চোখে স্ত্রীর মুখের দিকে তাকিয়ে বলে, আদর ঠাদর করি না মানে? এই নয় যে আমি বাচ্চাটাকে অপছন্দ করি। তুমি জানো আমি বাচ্চাদের সাথে ওসব করতে পারি না। ঋতু বলে, জানি, কিন্তু আপনার বড় ছেলের বউ তো তা জানে না। এটা জরুরি নয় যে আমার এসব করব। হ্যাঁ, আমরা এসব করতে বাধ্য নই। তবে মেয়েটা ভালো লাগতো এই যা প্রথম জীবনে শ্বশুর শাশুড়ি পায়নি। সুদূর দিদা দাদু তো ছিল না। আচ্ছা, আপনার ন্যাকামি মনে হলে করবেন না, জোর নেই। ইহান আর প্রেরণা সবেমাত্র বাড়িতে ফিরেছে। দোতলায় উঠে ঋতু কথাগুলো শুনে ওরা দাঁড়িয়ে পড়ল সিঁড়ির কাছটাতে। ইলহাম স্ত্রীর মুখটা থেকে এইবার দৃষ্টি ঘুরিয়ে খেলতে থাকে শুদ্ধকে দেখে। বেশ খানিকক্ষণ নিষ্পলক দেখে ডেকে ওঠে শুদ্ধ। কি মেজো দাদু? শুদ্ধ সবিনয় সাড়া দেয়। ইলহাম অমায়িক হেসে বলে, মেজো দাদু না, আমাকে শুধু দাদু ডেকো। শুদ্ধ হাঁ করে তাকিয়ে আছে। ইলহাম এবার ঋতুর দিকে ফিরে বলে, এর বেশি আহ্লাদ আমি পাই না ঋতু। আমার ভাগ্যেরটা তোমরা করো। ইহান প্রেরণার সিঁড়ির মাথা থেকে পা রেখে ভিতরে। ওদের দেখে চুপ হয়ে যায় ঋতু ইলহাম। কেউ কিছু বুঝতে পারেনি দেখেই এমন ভঙ্গিতে প্রেরণা চলে যায় নিজের ঘরে। ইহান এসে কোলে তুলে নেয় শুদ্ধকে, জানতে চায় তার দাঁতে ব্যথাটা আবার হচ্ছে কি না। ঋতু উঠে যায় প্রেরণার কাছে। প্রেরণা মুখ চোখ তখনও স্বাভাবিক, তবে মুখমণ্ডল অমন ক্লান্তির ছটা দেখে ঋতু মেয়েটার গালে হাত দিয়ে বলে, বলো কোনো খবর নেই, অথচ চেহারার এই হাল। পরীকে ডাকবো? ওর কাছে কিট আছে, এনে দিই, পরীক্ষা করবে। হঠাৎ কি হলো? ক্লান্ত অবশ্রান্ত প্রেরণা জড়িয়ে ধরল ঋতুকে। ঘটনা আকস্মিকতায় চমকে উঠল ঋতু। নিজেকে সামলে নিতে বড্ড বেগ পেতে হলো, কিন্তু অতি দ্রুতই প্রেরণা মাথায় হাত রেখে নরম গলায় বলল, কি হয়েছে? কাঁদছে প্রেরণা, তার শরীরটা অনবরত কাঁপছে। শক্ত করল হাতের বাঁধন। মনে হলো যেন মনে ভরে ঘ্রাণ নিল ঋতু গা থেকে। তারপর সময় নিয়ে ধীরে ধীরে শান্ত হয়ে বলো, আমি আমার প্রথম সংসারে শ্বশুর শাশুড়ি পাইনি, এটা সত্যি মা। তবে আমি আমার গোটা জীবনটাতে মাকেও খুব বেশি পাইনি। কনস্টেবল বেল টিপতেই ভিতরে থেকে এক বুয়া ইন্টারকমে জানতে চাইল, কে? স্যার এসেছেন? বুয়া দরজা খুলতেই কনস্টেবল মঈনকে সালাম দিয়ে চলে যায়। মঈন ক্লান্ত ভঙ্গিতে তার কটেজে ঢোকে। হাত দুটো স্যানিটাইজ করে ক্লান্ত শরীরটা নিয়ে গিয়ে দাঁড়ায় মেয়েদের সম্মুখে। চোখ থেকে সানগ্লাস করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ঠিক সেই মুহূর্তে যেন মঈনের সব ক্লান্তি গায়েব। সে জীবনে দেখছে চোখের সামনে তার ফুটফুটে জীবন দুটো। সে ফলি কতটা আরম্ভে শুয়ে আছে, হাত পা নেড়ে যেন সাইকেল খেলছে তার জীবন দুটো। মঈন মুখ চোখে গম্ভীরতা সরে গিয়ে সেখানে এসে ভিড় করে বাবার সুলভ সরলতা। মুখ নিয়ে কত শত ভঙ্গিমা করে মেয়েদের সাথে কথোপকথন আগায়। ইচ্ছে খুশি বয়স এই 3.5 মাস। দেখতে যেমন গুলমুল ঠিক তেমনভাবে বাড়ছে। এখনই তারা মাম্মা পাপা মুখের অভিব্যক্তি বুঝে সেই অনুযায়ী সাড়া দিতে শিখেছে। ঘরের মধ্যে এসি নেই, খুব সম্ভবত ওয়াশরুমে জলধারায় ছপ ছপ শব্দ আসছে। ইচ্ছে খুশির মাথার কাছে মিঠি বসে আছে। মঈন চোখে মুখে রাজ্যের মুগ্ধতা নিয়ে ভুরু উঁচিয়ে হেসে হেসে ফিসফিসিয়ে মেয়েদের বলে, কি ব্যাপার মামা এখানে একা রেখে গিয়েছে? ভয় করছে আমার মাদের? দাঁড়াও, বকুনি দেব মাম্মাকে। হাত নেড়ে হাসছে ইচ্ছে খুশি। ঠিক তখনই এসে ওয়াশরুম থেকে বেরোয়। মঈন কিঞ্চিত বিরক্ত ভঙ্গিতে বলে, এভাবে একা রেখে কেন যাও ওদের? ভেজা চুল তোয়ালা পেঁচে এসে ব্যক্তস্বরে বলে, ও মা বলে কি, আমি ওদের নিয়ে ঢুকবো গোসল করতে? আয়া কোথায়? বসিয়ে রাখবে না পাশে? এতক্ষণ তো বসেই ছিল, ওরা ঘুমিয়েছিল তা নামাজে দাঁড়িয়েছে।
মঈন দু হাতে দুটো মেয়েকে তুলে আলগি নিয়ে বলে, এভাবে একা রাখবে না। তুমি একটু পরে গোসলে ঢুকলে খুব ক্ষতি হয়ে যেত না? একা কোথায়? ওই যে মিঠি বসে। তাছাড়া ওরা ঘুমাচ্ছিল। দরজার সিটকিনি খোলা রেখে আমি গোসলে সেরেছি। স্বামীর কাছে কৈফিয়ত দিয়ে বিছানায় বসে হাঁপাচ্ছে ইসি। মঈন এবার হেসে ইচ্ছে খুশিকে চুমু খেয়ে শুয়ে রেখে মিঠিকে কোলে তুলে নেয়। ওকেও একটা চুমু খেয়ে বলে, তুমি কি রাগ করেছ আজকাল? আমার কাছে আসো না কেন? সব আদর আমি ইচ্ছে খুশিকে দেই তাই? ইসি এগিয়ে গিয়ে মঈনের হাত থেকে মিঠিকে নামিয়ে রাখে। ইউনিফর্মের বোতাম খুলতে থাকে ওর। মঈন এতক্ষণে তার সবটুকু মনোযোগ ইসির দিকে দেয়। না ঘুমিয়ে চোখ মুখে বেহাল দশা করেছে, গালে দুটো ব্রণ। মঈন হঠাৎ দেখতে ওটা ছুঁয়ে চিন্তিত ভঙ্গিতে বলে, পিম্পল? ও যে ওরা ঘুমাতে দেয় না তাই। হাই তুলে মঈন বলে, রাত তো, আমিও জাগি, আমার এসব হচ্ছে না কেন? ইসি হেসে ফেলে, এসব কেমন কথা? এমনভাবে বলছে যেন তোমার আফসোস হচ্ছে পিম্পল নেই বলে। কথাটা শেষ করতে পারল না ইসি। মঈন এক হাতে ইসিকে পেঁচিয়ে ধরে থুতমি ঠেকায় ওর কাঁধে। রুমে এক কোণে একটা বিশাল সাইজের আয়না রাখা। ওরা ঠিক সম্মুখে দাঁড়িয়ে আছে। ইসির পা থেকে মাথা মঈনের ঘোর লাগা দৃষ্টি বুলিয়ে অবনত স্বরে বলে, ঠিক আফসোস হয়? এই মুটিয়ে যাওয়া, এই মুখটা ফ্যাকাশে হওয়া, এই হেয়ার ফল প্রবলেম না হওয়া আফসোস হয়। তবে বাবা হওয়ার জন্য ভীষণ আনন্দ হয়, আর সেজন্যই থ্যাঙ্কস ইসি। ইসি কানের লতিতে একটা গাঢ় চুমো এঁকে মঈন তার ধন্যবাদটা সম্পূর্ণ করে। এর মাঝে ইচ্ছে খুশি কেঁদে উঠল। দুজনে ব্যস্ত হয়ে পড়ে দুজনকে কোলে তুলে সামলে নিতে। বাইরে কলিং বেলটা তখন বাজছে। ওরা ভাবল হয়তো ও বাড়ি থেকে কেউ এলো। তবে না, মেইন দরজা ফাঁকা। গলিতে উকি দিতেই ওপাশ থেকে কনস্টেবল বলল, কার্পেন্টার এসেছে। দরজার বাইরে দুজন মধ্যবয়সী কার্পেন্টার দাঁড়িয়ে আছে। ইসি কিছু বুঝতে পারছে না, তবে মঈন তাদের দেখে কিছু একটা মনে করার ভঙ্গিতে বলে উঠে, ও, আমরা আসলে মনে নেই, কিন্তু আজ আমরা ব্যস্ত। আপনারা নেক্সট সানডে চলে আসবেন। যেসব জিনিস প্রয়োজন কেয়ারটেকারদের বলে রাখবেন, সে অর্ডার করে দেবে। লোক দুটো মাথা নেড়ে চলে যেতে এসে প্রশ্ন করে। মঈন খুশিতে কোলে দোলাতে দোলাতে জবাব দেয়, দক্ষিণের ঘরটা বেশ আলো বাতাসে, ওটা হবে তোমার ওয়াকিং প্লেস। ইচ্ছে খুশি জন স্পেসটা সুন্দর করে ডেকোরেট করে দেব। থিমটা আমি পছন্দ করে রেখেছি। কিছুক্ষণ তাকিয়ে থেকে ইসি বলে, ওয়াকিং প্লেস? মঈন এবার হেসে জবাব, ওটা বাবা আর আমার তরফ থেকে তোমার জন্য গিফট। দেখো, তোমার ফটোগ্রাফি করতে, স্বাদ দিতে, বনে বাদরে ঘুরে বেড়াতে তো পারি না। আমি সর্বোচ্চ তোমার একটা এমন ঘর বানিয়ে দিতে পারি, চাকরি ছাড়ার প্রয়োজন নেই। 6 মাস গেলে ফুল দমে কাজ শুরু করবে। নিজেকে বেস্ট মা প্রমাণ করার জন্য নিজের ক্যারিয়ার স্থগিত করার প্রয়োজন নেই। তুমি ওদের মা, তুমি একসাথে দুটো সামলাতে পারবে আমি জানি। এবং একটা কাজ, একজন ওয়ার্কিং ওম্যান কখনোই একা একা বেস্ট মা হতে পারে না, একজন পুরুষের সাহায্য ব্যতীত। সম্ভবত আমি এতটুকুই কনসিডার করতে পারবো। এবং আমি অবশ্যই নিজের প্রফেশন সামলে বাড়িতে এসে হাতে টিভি রিমোট নিয়ে বসে যাওয়া পুরুষটি নই। রোজ সকালে তোমার সাথে রান্নাঘরে ঢুকতেও আমার পরশ্য খাটো হবে না। ইচ্ছে খুশি আমাদের দুজনের। আমরা দুজন খুব চমৎকারভাবে প্যারেন্টিং শেয়ার করে নেব আই থিঙ্ক। এজন্য ওদের লেখাপড়া জানা এত স্মার্ট একজন মায়ের চাকরি বাকরি ছেড়ে মনমরা হয়ে ঘরে বসে থাকতে হবে না নিজের ক্যারিয়ারের এমন হাই টাইমে। শান্ত ভঙ্গিতে মঈন কথাগুলো বলে চুপ হয়ে যায়। ইনশা তাকিয়ে থাকে দীর্ঘ সময় পরপর লম্বা একটা শ্বাস ফেলে বলে, একটা কথা বলবো এসপি?